কে বিসমিল্লাহির রহমান রহিম। আমরা আসলে আমাদের পাঁচতলা যে রিয়েল একটা প্রজেক্ট আমরা যেটা শুরু করছিলাম, এটা আমরা আমাদের আজকে মনে হয় ডে 5, তাই না? ডে 5-এ আমরা এই পর্যন্ত আমাদের মডেলটা আমরা দাঁড় করাইছি। এই পর্যন্ত বলতে আমরা এইখান থেকে আমরা দেখিনি কি কি লোড। আমরা আসলে গত ক্লাস পর্যন্ত এই আমাদের যতগুলো গ্র্যাভিটি লোড ছিল, গ্র্যাভিটি লোড বলতে বোঝাচ্ছে ডেড লোড, যেটা অলরেডি তো ডিফল্ট হিসেবে থাকি স্ট্রাকচারের লোড, পার্মানেন্ট যে লোডটা কলাম বিম স্ল্যাব এগুলোর লোড। এরপর আমরা লাইভ লোড, এরপর পার্টিশন লোড, ফ্লোর ফিনিশ লোড। এই লোডগুলো মূলত গ্র্যাভিটি লোড। এই লোডগুলো আমরা এখান থেকে লোড প্যাটার্ন থেকে ডিফাইন করছি, ডিফাইন করে আমরা এখানে আবার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আমরা আবার এখান থেকে এইগুলো আছে কিনা দেখে নিতে পারি। এটা হলো ডিসপ্লে শেল লোড অ্যাসাইন। এটা অর্থ এটা শেল বলতে স্ল্যাব, সকল ধরনের স্ল্যাবকে বোঝায়। আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের এখানে লোড আছে কি। এই যে অ্যাপ্লাই, ওকে, ওই যে আমাদের দেখা যাচ্ছে যে লাইভ প্রত্যেকটা স্ল্যাবই 42 PSF আমাদের লাইভ লোড আছে। ঠিক আছে, আমরা এবং এই যে স্ল্যাবে আছে হলো, স্টেয়ারে আছে হলো 100 PSF। এটা আমরা কোথায় পাইছি? রেফারেন্স আমরা বিএনবিসি থেকে আমরা দিছি। এখান থেকে বিএনবিসি থেকে আমরা এখানে রূপ লাইভ লোডও আসলে বিএনবিসি অনুযায়ী আলাদা দিতে হয়, বাট আমরা এখানেও লাইভ লোড রূপেও আমরা ফ্লোরের মতো দিয়েছি। হ্যাঁ, তো আমরা কেন দিয়েছি? আমাদের এখানে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার হলো যত প্রাইভেট রুম আছে এগুলোতে বিএনবিসি অনুযায়ী লাইভ লোড। আর রূপে হলো যদি নর্মাল কোনো স্ল্যাব হয়, যেখানে কোনো ধরনের কোনো গার্ডেনিং বা কোনো আলাদাভাবে কোনো ধরনের প্রোগ্রাম কিছু হবে না, নর্মাল একটা স্ল্যাব, সেগুলোতে 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার দিতে হয়। আমরা জানি যে 1 কিলোনিউটন ইজ ইকুয়াল টু 20.885 PSF, তার মানে 20 PSF এর মতো। বাট আমরা এখানে অলরেডি আছে কত? 42 PSF। তো আমরা ধরে নিলাম যে এখানে কিছু ফুল গাছ টপ বা লাগাতে পারে, ওই জন্য আমরা এখানে 42 PSF-টাই ধরে রাখছি। যদিও এইটা আসলে আমাদের বিএনবিসি অনুযায়ী আসলে এটার ক্রাইটেরিয়া এক না, এই জন্য আমরা একটু যেটা করব, লোড ডিফাইনে যে এই যে লোড প্যাটার্নে যাব, এইখানে আমরা আর একটা লোড নিব। এটার নাম হলো রূপ LRL, মানে রূপ লাইভ। এইটার যেহেতু এখানে আলাদাভাবে রূপ লাইভ নামে একটা প্যাটার্ন আছে, এটাও 0 অ্যাট নিউ লোড। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে যাব, এইটা একটু আমরা ঠিক করে নেব। এখান থেকে আমরা কোথায় যাব? রূপে যাব, অ্যাপ্লাই, ওকে। এখানে অলরেডি 42 PSF লোড অলরেডি আছে, তাই না? আমরা এখানে 1:2 আছে। এই প্রত্যেকটা এখানে সিলেক্ট করলাম। এই 42 PSF-টাকে আমি চেঞ্জ করে রূপ লাইভ লোড দিয়ে দেবো। ঠিক আছে, কত দেব? 1 কিলোনিউটন। আমরা ধরি যে আমাদের ছাদে এক্সট্রা কিছু হবে না, নর্মাল একটা মানে আছে, এই ছাদ আছে। তো এই জন্য আমরা কোথায় যাব? এই যে অ্যাসাইনে যাব, এখানে শেল লোডে যাব, ইউনিফর্মে যাব। যাওয়ার পর এখানে যাব কোথায়? এই যে রূপ লাইভ লোড। হ্যাঁ, এই যে এখানে আছে রিপ্লেস এক্সিস্টিং লোড। এইটা অর্থ হলো এটা যে এক্সিস্টিং যেটা আছে ওইটা এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা রূপের জন্য জানি নর্মাল লুপ যদি গার্ডেনিং অথবা অন্য কোনো প্রোগ্রামের জন্য যদি হয় সেখানে হবে 4.8 কিলোনিউটন। এখানে পিএসএফ আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে এসআই ইউনিটে যাব। ওই যে এখানে কিন্তু কিলোনিউটন চলে আসছে। তা আমরা নর্মাল লুপ, আমরা ভাবলাম এটা হলো আমাদের নর্মাল স্ল্যাব, নর্মাল রূপ, এখানে কিছু হবে না। তাহলে আমরা এটাকে রিপ্লেস এক্সিস্টিং, এটা এক্সিস্টিংটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, ওই কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এখান থেকে যদি আবার যাই ইউজ ডিফল্ট দিলে ওই এখান থেকে কিন্তু ওই যে পাওয়া গেছে 20.885। তার মানে আমরা বুঝলাম 1 কিলোনিউটন ইজ ইকুয়াল টু 20.885। আবার এখানে এসআই দিলে ওই আবার 1 চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার ইউএসএ চলে গেলাম। ক্লিয়ার? আমরা কি করছি? রূপে আমাদের রূপ লাইভ লোড বিএনবিসি 2020 অনুযায়ী যেরকম আমাদের ক্রাইটেরিয়া আছে সেভাবে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের আর মোটামুটি আমরা যদি ডিজাইন স্টেপটায় যাই, আমরা এখানে গেলাম, এখানে আমাদের ডিজাইন স্টেপ আছে। আমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, এই জন্য খুব ক্লাসে 1 সেকেন্ডের জন্য আমাদের অন্যদিকে কনসেন্ট্রেশন ডাইভার্ট করা যাবে না। ক্লিয়ার? তা আমরা
এইখানে লোড প্যাটার্নে আমরা এই যে আমরা এখানে আর্থকোয়ার্ক আছে, উইন্ড ফোর্স আছে, মানে যেটাকে ল্যাটারাল ফোর্স বলে। আমরা জানি ল্যাটারাল ফোর্স বলে হলো কোনটাকে, যেগুলা আমাদের আর্থকোয়ার্ক এবং উইন্ড ফোর্সকে ল্যাটারাল ফোর্স বলে। আরো একটা ল্যাটারাল ফোর্স আছে, সেটা হলো কি স্নো লোড, যেটা তুষার লোড, যেটা আমাদের দেশে নাই, এজন্য এটা আমাদের ব্যবহার হয় না। তো আমরা যাই, আমরা এখান থেকে কি করছি, লোড প্যাটার্ন ডিফাইনে গ্র্যাভিটি লোডটা দিছি এবং ল্যাটারাল লোডটা আমরা ডিফাইন করছি, বাট আমরা অ্যাপ্লাই করে নেই। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা ফার্স্টে এই যে ডিফাইনে, এখানে ডিফাইন থেকে লোড প্যাটার্নে যাব। আমরা যেহেতু আজকে ফুললি সিসমিক লোডটা, যেটা আর্থকোয়ার্ক লোডটা নিয়ে ডিটেলস কথা বলবো, এই জন্য কোনো কনসিডারেশন ব্রেক করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা এই যে বিএনবিসি 2020 তে আমাদের ইটিএফস এর যে কোডটা আছে সেটা হলো ASC 705। এই কোডটা আমাদের সিমিলার, এই জন্য এই কোডটা আমরা দিছি। এই কোডটাকে আমরা কোথায় যাব, মডিফাই ল্যাটারাল লোড। ওকে, তো আমরা এইটা ওপেন করার সাথে সাথে এখানে আমাদের দেখা যাচ্ছে ডিরেকশন এন্ড ইসেন্ট্রিসিটি। তো আমরা মডিফাই করতেছি কোনটাকে, EQX, মানে আর্থকোয়ার্ক এক্স ডিরেকশন। তো আমরা কি করব, এইখানে ওয়াই ডিরেকশন এইটাকে আমরা ক্লিক করে দেব, শুধুমাত্র থাকবে এক্স ডিরেকশন। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা যদি উইন্ড লোড অ্যাপ্লাই আমরা এই স্ট্রাকচারে যদি অবশ্যই তো আসে, মানে যদি আপাতত যেহেতু আমরা বিবেচনা করব না, আমরা একটু পরে বিবেচনা করব আর একটা মডেল দিয়ে আমরা একটু কম্পেয়ার করে দেখব উইন্ড লোড অ্যাপ্লাই করাতে আসলে মূলত ভেরিয়েশনটা কি আসে। এটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে আমরা এক্স ডিরেকশন ইসেন্ট্রিসিটি উঠাই দেব। তো আমরা ইসেন্ট্রিসিটি তো জানি, এক্স মানে একদম হলো যেটা অ্যাক্সিয়ালি যদি লোডটা আসে সেটা হলো একদম সেই ডিরেকশন হলো এক্স ডিরেকশন। যেহেতু এখানে ইসেন্ট্রিসিটি যদি আলাদাভাবে মানে কলামের সেন্ট্রালি না করে যদি একটু সাইডে পড়ে যায়, সেটাকে ইসেন্ট্রিসিটি বলে। ওই লোডটা আমরা এখানে কনসিডার করব না, আমরা শুধুমাত্র অ্যাক্সিয়ালি আমরা চিন্তা করব। ঠিক আছে, এই জন্য আমি এটাকে ক্লিকটা উঠাই দিছি। ঠিক আছে। তো এইখানে আমাদের বেশ কিছু আমাদের প্রপার্টিজ, আমাদের ক্রাইটেরিয়া আমাদের এখানে দিতে হবে। এই দেওয়াটা কিভাবে দেয় বিএনবিসি 2000 অনুযায়ী, 2020 কোড অনুযায়ী, সেটা আমরা ডিটেইলস ডিসকাশন করব। ঠিক আছে। তো আমরা চলে যাই, প্রথম এখানে বলছে কি টাইম পিরিয়ড। এখানে আছে অ্যাপ্রক্সিমেট, প্রোগ্রাম ক্যালকুলেটেড, ইউজার ডিফাইন। ঠিক আছে। এই অ্যাপ্রক্সিমেট, প্রোগ্রাম ক্যালকুলেটেড দুইটা ক্রাইটেরিয়া অলমোস্ট সেম। ইউজার ডিফাইন, যেহেতু আমরা বিএনবিসি 2020 তে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা যেহেতু দেব, এই জন্য আমরা ইউজার ডিফাইন্ডে গেলাম। এখন আমরা আসি টাইম পিরিয়ড। সিসমিক জোনে টাইম পিরিয়ড কি এবং এইটার ক্রাইটেরিয়া কি আছে, আমরা এই জন্য চলে যাব। আমি এখানে শর্টকাট আকারে প্রত্যেকটা কোডগুলোকে আমি আলাদা আলাদা করে করে নিয়ে আসছি। আমি এখান থেকে বিস্তারিত বলি। হ্যাঁ, যেমন আমাদের বিএনবিসি টেবিল নাম 6.2.20, এখানে আছে ভ্যালুস ফর কোএফিসিয়েন্ট টু এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। আর এখানে আছে যে এই বিএনবিসির ক্লোজ 20.8.2.1, এখানে একটা কথা আছে অ্যাপ্রক্সিমেট ফান্ডামেন্টাল পিরিয়ড। এইটাই মূলত টাইম পিরিয়ড। ওকে, এই টাইম পিরিয়ডটা হলো, এখান থেকে কি কোনো করা যায়, এডিট কোনো নেওয়া যাবে না, যে কোনো টুলে আমরা কাস্টমাইজ যাই, টুলবার, এখানে কিছু নেওয়া যাবে না, মনে হয় না। এডিট পিকচার, আচ্ছা আমরা একটা কাজ করব, যেহেতু আমরা আমাদের বুঝানোর সুবিধার্থে এখানে আমরা রাইট বাটন যে এখানে আমরা এডিটে যাব। ওকে, আচ্ছা, এটা দিয়ে এডিট হয় কেন? আচ্ছা, আমরা যাই রাইট বাটন, ওপেন উইথ পেইন্ট। হ্যাঁ, পেইন্টে যাব। আচ্ছা, আমরা আসি টাইম পিরিয়ড কোনটা। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখান থেকে একটু বড় করে দিই, আর বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে যে অ্যাপ্রক্সিমেট ফান্ডামেন্টাল পিরিয়ড। এইখানে আমাদের ইটা আছে যে
টাইম পিরিয়ড আছে টি, এই টাইম পিরিয়ডটা হলো আমরা কোথায় পাবো? এই যে আমাদের বিএনবিসি 2020 এর যে টেবিল নাম্বার 6.2.20 ভ্যালুস ফর কোএফিসিয়েন্ট টু এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড, এইখানে ওইখানে যে টাইম পিরিয়ড টি, আমি কিন্তু একটু বিস্তারিত বলতেছি, একদম মানে ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে হবে। এই টি ইজ ইকুয়াল টু সিটি এইচ এন ইন পাওয়ার এক্স। এখানে এইচ এনটা কি? এইচ এন হলো এইচ এন ইজ দ্য হাইট ইন ফিট অ্যাবভ দ্য বেস টু দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য স্ট্রাকচার and the coefficient CT and X are development table এই যে 12.8.2। হ্যাঁ, এই যে এই অর্থাৎ সিটির ভ্যালুটা হলো ডিফল্ট, X এর ভ্যালু ডিফল্ট, HN এর ভ্যালুটা হলো বিল্ডিং এর হাইট, সেটা কি যেহেতু আর্ক ওয়ার্ক হয় বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত, এইটা ডিফেক্টটা পড়ে, এই জন্য HN টা হলো বিল্ডিং এর হাইট। এখন আমরা আসি সিটির ভ্যালু কি? যদি আমাদের স্ট্রাকচার টাইপটা যদি আমাদের স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, সেইটা সিটি ভ্যালু একটা। আমাদের বিল্ডিংটা যেহেতু কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে আমাদের বিল্ডিংটা কিসের? আমাদের যেহেতু মানে আরসিসি বিল্ডিং, এইটা হলো টাইপের ভিতরে পড়বে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেটা সিটির ভ্যালু 0.016 হলো যদি মিটারে হয়, না এটা যদি ফিটে হয়, আর 0.073 আমাদের হলো যদি মিটারে, যদি হাইটটা যদি মিটারে হয়, সেটার সিটির ভ্যালুটা হবে 0.04466। আমি এখান থেকে একটু বুঝাই। আমাদের যেহেতু আমাদের ইসের ভ্যালু, যেহেতু আমাদের এইটা কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর সিটির ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই সিটির ভ্যালুটা হবে, যেহেতু আমরা বিল্ডিং এর হাইটটা ক্যালকুলেশন করব কিতে, আমরা ফিটে করব, এই জন্য এটার ভ্যালুটা হবে এই যে 0.016। আর এটা যদি মিটারে হয় সিটির ভ্যালু, ওই হাইটের ভ্যালুটা, তাহলে মিটার হবে এইটা। আর এক্স এর ভ্যালুটা হলো কনস্ট্যান্ট, যেটা হলো 0.90। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই কিন্তু এখানে বলছে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য সিটির ভ্যালু এইটা, আর এম আর এক্স একই কথা। আর আমাদের তার মানে আমরা বুঝলাম যে এইখানে টি মানে টাইম পিরিয়ড, যেটা টাইম পিরিয়ডের সিটি ভ্যালু কত পাইছি? 0.016। আর এইচএন এর আমাদের ভ্যালু তো আমরা বের করব, আর আমাদের হলো এই যে এক্স এর ভ্যালু কত? 0.90। তাহলে আমরা একটা একটা করে স্টেপ আগাবো। এই এন এর ভ্যালু তো এইটা, এই যে এইচএন মানেই হলো হাইট। এই যে এইচএন ইজ দ্য হাইট ইন ফিট above the base to the highest level of the structure। তো আমরা এখন যাই, আমি এটার জন্য একটা এক্সেল শিট বানাইছি, আমি এই জন্য আগে একটু ব্রিফ দিলাম। এক্সেল শিটটা আমরা যাবো সিসমিক লোড ক্যালকুলেশনে। এই যে আমাদের এক্সেল শিটটা, আমরা এই আমাদের বিল্ডিং যদি 5 তলা না, প্রতি ফিটের ওয়েট কত? 10 ফিট করে 50 ফিট, আর বেস থেকে হাইট আমরা ধরছি কত? এখানে 7 ফিট না? তা আমাদের এখান থেকে আমরা বিল্ডিং হাইট বেস টু টপ, এই যে এখান থেকে 57 ফিট চলে আসছে। ওকে, এখানে সিটির ভ্যালু আমরা কত? এখান থেকে কত পাইছি? এই যে 0.016 না, 0.016। আর আমাদের এই যে এখানে যে এক্স এর ভ্যালু 0.90, আমরা কোডে দেখেছি না যে 0.90। তাহলে আমরা এটা আমরা ক্যালকুলেটর নিয়ে হিসেব করি, আমরা এখান থেকে ক্যালকুলেটর ধরি। তাহলে আমাদের সিটি টির ভ্যালু কত? 0.016 ইন্টু আমাদের ইসে হাইট কত? 57 ফিট, তাই না? এটা পাওয়ার কত? 0.90। এই যে আমি পাওয়ার দিলাম 0.90, এই যে 0.0687 পাইছি আমরা টির ভ্যালু। তো আমরা টির ভ্যালু কত পাইছি? আমরা টির ভ্যালু পাইছি 0.086। ওকে, তাহলে আমরা এইখানে একটা জায়গাতে লিখি টির ভ্যালু, টি একটু বড় করে দিই। আচ্ছা, টির ভ্যালু কত পাইছি আমরা? এই যে আমাদের এখানে আমরা বের করছি, এটা তো আসি, এখানে এটা লেখা লাগবে না, এখানে তো আমাদের বের করে আছে। তাহলে আমরা টির ভ্যালুটা কি বুঝছি? এই যে আমাদের এখানে যে টাইম পিরিয়ডটা আমাদের ইউজার ডিফাইন, যেহেতু আমরা বিএনবিসি 2020 অনুযায়ী আমরা টাইম পিরিয়ডটা প্রোভাইড করে দিব, এই জন্য আমরা এই টাইম পিরিয়ডে আমরা কত পাইছি? এই যে আমাদের 0.6087। তা আমরা একটা একটা করে যাই, একটা একটা বসাই দিই। 0.6
6087 ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এত সেকেন্ড। আচ্ছা এখন আমরা আসি S2 রেঞ্জ বেস টু স্টার্টআপ, যেহেতু আমরা এই টাইম পিরিয়ডটা হলো এটা কত সেকেন্ড, এই যে এই এত এই কত সেকেন্ড এটা রেস্ট করবে, মানে এই আর্থকোয়াকের ইফেক্টটা এত সেকেন্ড। এই আমাদের এই হাইটের জন্য আমাদের এইটা মানে 57 ফিট বেস থেকে টপ পর্যন্ত 57 ফিট নেই, 57 ফিটের জন্য এইটার এই আর্থকোয়াকের ইফেক্টটা এত সেকেন্ডের জন্য হয়, এত সেকেন্ড সে রেস্ট করে ইফেক্টটা আসবে। মানে এর ভিতরেই তোমাকে এটার সিস্টেমে ওভাবে তাকে ডাটাটা দিতে হবে। এখন আমরা আসি ফ্যাক্টরস। ওকে, এটা তো আমরা বেস টু স্টার্টআপ দিয়ে দিলাম। এখন এখানে চারটা ক্রাইটেরিয়া আছে: রেসপন্স, মডিফিকেশন, আর সিস্টেম ওভারস্টেড ওমেগা, ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন সিডি, অকুপেন্সি ইম্পর্টেন্স আই। এই ভ্যালুগুলো আমাদের বিএনবিসি থেকে আমাদের জানতে হবে এইটা আমরা আমাদের স্ট্রাকচারের জন্য কোনটা দেব। ক্লিয়ার? তো এখন আমরা প্রথম চলে যাই তাহলে রেসপন্স, মডিফিকেশন আর এই ভ্যালুটা কত এবং কিভাবে আসে। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাব এইটাই। তো এখান থেকে আমরা এটা ওপেনই করি। আচ্ছা, তো এখান থেকে একটু বড় করে দিই। আচ্ছা, এই মডিফিকেশন ফ্যাক্টর এটা ডিপেন্ড করে আমাদের বিল্ডিং এর টাইপটা কিরকম আছে, বিল্ডিংটার ক্যাটাগরি কি টাইপের। তা আমাদের বুঝতে হবে যে আমাদের যে বিল্ডিংটা আমরা করতেছি এটা কোন ক্যাটাগরির, এটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা এটা আমরা পাবো কোথায়? এই যে স্ট্রাকচার সিস্টেম, আমাদের এই সিসমিক ফোর্সের জন্য এই আমাদের স্ট্রাকচারটা কোন সিস্টেমের, কোন ক্যাটাগরির, এটা আমাদের আগে বুঝতে হবে। এই জন্য আমাদের এটা একটু ডিটেলস যায়। যেমন আমাদের এখানে 1 নম্বর আছে বিএনবিসির টেবিল নম্বর 6.2.19 আমরা পাবো রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। ওই যেটা আমরা এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এখান থেকে আমরা কোন ডাটাগুলো পাবো আমি এটা বলে দিই। এবং ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন ফ্যাক্টর এন্ড হাইট লিমিটেশন ফ্যাক্টর, এই যে আমরা তিনটে পাবো। রেসপন্স ফ্যাক্টর এই যে আর, সিস্টেম ওভারস্টেড ফ্যাক্টর ওমেগা, ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন ফ্যাক্টর সিডি। এই তিনটে ভ্যালু আমাদের স্ট্রাকচারাল সিস্টেম যে টাইপের ওই টাইপটা সিলেক্ট করে এই ভ্যালুটা এখান থেকে নিতে হবে। কোথায় পাবো? বিএনবিসি 2020 টেবিল নাম্বার 6.2.19, যেটা আমরা সার্চ দিলেই আমরা ইজিলি পাবো। এই জন্য আমি এগুলো আলাদা করে সময় এই জন্য আমি আলাদা করে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। তো আমরা যাই টাইপগুলো আগে দেখি। প্রথম টাইপটা আছে এই নম্বর বিয়ারিং ওয়াল সিস্টেম। তো আমাদের এটা তো বিয়ারিং ওয়াল না, মানে এটা তো বিয়ারিং ওয়াল বলতে যেগুলো ব্রিক ওয়াল দিয়ে হয়, আমাদের তো এই ধরনের স্ট্রাকচার না। তাহলে প্রথমত কি আমাদের তাহলে এটা বাদ। আচ্ছা, আমি এখান থেকে এইটা একটু আমি পেন দিয়ে শুরু করি, তাহলে হবে কি মানে আমার এডিট করা যাবে, সুবিধা হবে। বড় হিসেবে সমস্যা নেই। তার মানে কি আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম কি এটা আমাদের এই অপশন বাদ। ক্লিয়ার? যেহেতু এটা আমাদের নাই। এখন আমরা আসি বি নম্বরে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিন অর শিয়ার ওয়াল। আমাদের এটা কিন্তু কোনো ব্রেসিন আর শিয়ার ওয়াল আছে না, তার মানে আমাদের বি নম্বর ক্রাইটেরিয়া বাদ। তা আমরা এই আমাদের এই অপশন থেকে বেরোলাম, আমরা চলে যাব সি বিল্ডিং ফ্রেম সিস্টেমে। ঠিক আছে, যেহেতু আলাদা আলাদা সেটআপ নেওয়া তো এই জন্য এখান থেকে কি করলাম, আমরা চলে যাই এইটা ওপেন করি। ওকে, তো এখান থেকে আমরা এই পেইন্টে যাব। আচ্ছা, ওকে, সি নম্বর আছে কি মোমেন্ট রেস্টিং ফ্রেম। আমাদের এটা প্রথমত আমরা আমাদের বিল্ডিংটা কি মোমেন্ট রেস্টিং ফ্রেম, যেগুলো আরসিসি বিল্ডিং কলাম বিমটা কি মূলত মোমেন্ট রেস্টিং ফ্রেম বলে। ঠিক আছে, মোমেন্ট রেস্টিং ফ্রেম বলে। তা আমরা প্রথমত আমরা বুঝলাম যে আমাদের ক্রাইটেরিয়াটা হলো আমাদের সি ক্যাটাগরিতে পড়ছে, সিস্টেমের ভিতরে সির ভিতরে পড়ছে। এখন সির ভিতরে অনেকগুলো টাইপ আছে, এগুলো আমরা দেখি। স্পেশাল স্টিল মোমেন্ট ফ্রেম, যেগুলো স্টিল বিল্ডিং, এটা 1 নম্বর অপশন বাদ। ইন্টারমিডিয়েট স্টিল মোমেন্ট ফ্রেম, এটা আমাদের বাদ। অর্ডিনারি স্টিল ফ্রেম বাদ। এই তিনটে হলো যেগুলো যারা স্টিল ডিজাইন করবে তাদের জন্য এইটা আমাদের বাদ। এখন 4 নম্বরে কি আছে? স্পেশাল রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম,
অর্ডিনারি রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম। আমাদের এই ক্রাইটেরিয়াটা পড়ছে হলো অর্ডিনারি রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম। এটা কেন পড়ছে এটার জন্য আমাদের একটু বিস্তারিত আমরা যাচ্ছি। এই আমাদের ক্রাইটেরিয়াটা পড়বে হলো, আমি আপাতত বলিনি যেহেতু মিস্টারি করছে এই জন্য, বাট এটা কেন পড়ছে এটা আমি একটু আমাদের যে ক্রাইটেরিয়াটা পড়বে এটা পড়বে ক্যাটাগরি সি। এটা সি ক্যাটাগরির ভিতরে আমাদের স্পেশাল মোমেন্ট ফ্রেম বলতে ইন্টারমিডিয়েট ফ্রেম বলতে হলো, আমি এটা বলিনি, আমাদের যেখানে ভূমিকম্পের ইফেক্টটা বেশি, যেমন আমাদের তো বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের মোট 4টা জোন। এই 4টা জোনের ভিতরে সবচাইতে হেভি হইলো, আমি একটু পরে বলতেছি, আমি এইটা আলোচনা করার জন্যই আমাদের 4টা অর্ডিনারি রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম কেন এইটা বিস্তারিত আমি যাচ্ছি। আমাদের মূলত মানটা হবে এইটা যাওয়ার জন্য আমরা যাব হলো, আমরা একটু মনে রাখি এখানে 3 আমি এখানে এক্সেল যদিও মনে রাখা লাগবে না, এই যে R3 ওমেগা 3 সিডি আড়াই এখানে আছে না, এই যে এই মানটা আমি বসাই রাখছি, এবং আমাদের এইটা কেন অর্ডিনারি রিইনফোর্সড কংক্রিট ফ্রেম এইটা বিস্তারিত আমি আলোচনায় যাচ্ছি। এই জন্য আমরা যাব হলো আমাদের এই যে ডিসকাশন শেষ, আমরা যাব এইটাই। আচ্ছা, এটা আমাদের এটার ভিতরে পড়ে নাই, আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে এটা পেইন্ট, ওকে। আচ্ছা, এই জন্য আমরা কি বললাম যে আমাদের বিল্ডিংটা অর্ডিনারি মোমেন্ট রেজিস্ট্যান্ট ফ্রেম। এখন আমরা দেখব যে কেন আমাদের এটা অর্ডিনারি রেজিস্ট্যান্ট ফ্রেম। আমরা তাহলে এখানে চলে যাই। এর জন্য আমাদের অকুপেন্সি ক্যাটাগরি অফ বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার ফর ফ্লাড, সার্জ, উইন্ড অ্যান্ড আর্থকোয়েক লোড। আমরা এখন দেখি যে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কি। অকুপেন্সি ক্যাটাগরি বলে এইটা কি, বিল্ডিংটা আসলে আমাদের বিল্ডিংটা কোন পারপাসে ইউজ হবে। যেমন রেসিডেন্ট বিল্ডিং ইউজ হয় কি, বাস করার জন্য। আর যদি স্কুল বিল্ডিং হয় সেটা কি জন্য, প্রতিষ্ঠান, পড়াশোনার জন্য। হসপিটাল বিল্ডিং চিকিৎসার জন্য। কোন একটা ফায়ার সার্ভিসেরই ওখানে ফায়ার সার্ভিসের রেস্কিউ ইউনিট থাকে, অ্যাম্বুলেন্স ইউনিট থাকে, এগুলোকেই মূলত অকুপেন্সি ক্যাটাগরি বলে, মানে কোন পারপাসে আমি ব্যবহার করব। তাহলে আমরা বুঝলাম যে অকুপেন্সি ক্যাটাগরি কি জিনিসটা। তাহলে এখন আমরা চলে আসি আমরা অকুপেন্সি ক্যাটাগরি কি আছে। যেমন এখানে বিএনবিসি 2020-তে 4 ধরনের অকুপেন্সি ক্যাটাগরি আছে। 1 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি হলো, আমরা একটু পড়ি, buildings and other structures that represent a low hazard to human life in the event of failure, including but not limited to যেমন agricultural facilities, certain temporary facilities, minor storage facilities। মানে অকুপেন্সি ক্যাটাগরি 1 কোনটা, যেটা মূলত আসলে লো হ্যাজার্ড, মানে মানুষের লাইফটাকে মানে বেশি যেমন এগ্রিকালচার ফ্যাসিলিটিস, যেমন ছোট ছোট যে বাসের ছোট ছোট তারা করে না, ওই যে কৃষি উন্নয়ন কর্পোরেশন, তারা কিন্তু ওই যে কৃষি পারপাসে যে স্ট্রাকচার গুলো করে, এগুলো কি মানুষের লাইফ মানুষের স্বাভাবিক কোনো হ্যাম্পার করে? কোনো হ্যাম্পার করে না। এই জন্য ওই ক্যাটাগরি মাইনর স্টোরেজ ফ্যাসিলিটি, যেমন ছোট ছোট ওরা কিন্তু ওই যে ছোট ছোট গোডাউন করে অনেক গ্রামের ভিতরে, যেগুলো জনশূন্য জনবল যেখানে বাস করে তার থেকে অনেক দূরে, যেখানে মানুষের কানেক্টিভিটি খুব কম, ওইটা হলো অকুপেন্সি ক্যাটাগরি 1। বুঝলাম আমরা। এবার আমরা যাই অকুপেন্সি ক্যাটাগরি 2। আমাদের মূলত বিল্ডিংটা আমাদের এই অকুপেন্সি ক্যাটাগরি 2টাই, এই 2টা কেন সেটা আমি বলতেছি। all buildings and other structures except those listed in occupancy categories 1, 3 and 4। অর্থাৎ এখানে আমাদের 3টা অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 এবং 4 আছে। এই 3টে বাদে যত স্ট্রাকচার আছে সবগুলো হলো 2 অকুপেন্সি ক্যাটাগরি। এখন আমাদের এখানে শর্টকাট বলে দিয়েছে যে 2 অকুপেন্সি ক্যাটাগরি কোনটা, 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অকুপেন্সি ক্যাটাগরি বাদে যেগুলো আছে সেগুলো 2। তাহলে আমাদের তার মানে আমাদের 1টা আমরা তো বুঝলাম, তাহলে আমাদের 3 এবং 4টা বুঝতে হবে, কারণ যেহেতু তারা বলছে যে এই 3টে বাদে যা আছে তাই 2। তাহলে ওই 3টে এই 2টে অকুপেন্সি ক্যাটাগরি 2কে বুঝতে হলে আমাদের যাইতে হবে কোথায়, 3-এ যাইতে হবে। তাহলে আমরা দেখি 3 আসলে কি। এখানে 3টা হলো যেমন বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট আ সাবস্টান্সিয়াল হ্যাজার্ড টু হিউম্যান লাইফ ইন দ্য ইভেন্ট অফ ফেইলিওর ইনক্লুডিং বাট নট লিমিটেড টু। যেমন যেখানে
buildings and other structures where more than, আমি কিন্তু একটু আর্থওয়ার্ক নিয়ে ডিটেলস বলতেছি এই জন্য কারণ আমি চাইলেই এই মানগুলো বসিয়ে দিতে পারতাম যে রেসপন্স ফ্যাক্টর এত, ওমেগা এত, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি এত, তাহলে জিনিসটা কি হতো, ডাউট থেকে যেত। এই জন্য আমি একদম টোটালি মানে বিস্তারিত যাচ্ছি। যেমন বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস হোয়ার মোর দ্যান 300 পিপল কংগ্রেগেট ইন ওয়ান এরিয়া। এটা হলো কি, মানে যেখানে গ্যাদারিং করে, অর্থাৎ একসাথে মানে বড় বড় হল আছে না, যে সমস্ত বিল্ডিং এ মানে 300 পিপল একসাথে গ্যাদারিং করতে পারে একই এরিয়াতে, ওই সমস্ত বিল্ডিং গুলো কি অকুপেন্সি ক্যাটাগরি 3। আরো আছে যেমন যেখানে বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচারস উইথ ডে কেয়ার ফ্যাসিলিটিস উইথ আ ক্যাপাসিটি গ্রেটার দ্যান 150, যেখানে ডে কেয়ার থাকে, এই বাচ্চাদের এইসব গুলো যেখানে 150 পিপল একসাথে গ্যাদারিং করে, ওগুলো অকুপেন্সি ক্যাটাগরি 3 ভিতরে যাবে। বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস উইথ এলিমেন্টারি স্কুল, যেগুলো স্কুল প্রতিষ্ঠান, সেগুলো যাবে কোথায়, অকুপেন্সি ক্যাটাগরি 3-তে। বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার উইথ আ ক্যাপাসিটি গ্রেটার দ্যান 500 ফর কলেজেস অ্যাডাল্ট এডুকেশন ফ্যাসিলিটিস, যেগুলো কলেজে যেখানে 500 এর বেশি স্টুডেন্টস যেখানে একসাথে শিক্ষার্থী থাকে, সেগুলো যাবে কোথায়, 3-তে। বিল্ডিং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস with a capacity of 50 or more resident patients but not having surgery emergency treatment facilities, অর্থাৎ যেখানে 50 জন ক্যাপাসিটি, যেমন ক্লিনিক গুলো গ্রাম অঞ্চলে যে এই যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওরা যে হেলথ গুলো করে, যেখানে কি হয় প্রাথমিক ট্রিটমেন্ট গুলো দেয়, বাট সেখানে কোনো সার্জারি হয় না। সার্জারি হয় কোথায়, যেখানে সদর হাসপাতাল বা এই যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে, এখানে কি হয়, সার্জারি হয়। এগুলো কোথায় পড়বে, এগুলা এই যেগুলো 50 ক্যাপাসিটি, এগুলো পড়বে অকুপেন্সি ক্যাটাগরি 3। এবার আমরা জেলস অ্যান্ড ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটাও পড়বে অকুপেন্সি ক্যাটাগরি 3-তে। ক্লিয়ার এটু? এখন আমরা চলে যাই 4টা হলো কি, বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস নট ইনক্লুডেড ইন অকুপেন্সি ক্যাটাগরি 4 উইথ পোটেনশিয়াল টু কজ আ সাবস্টেন্সিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড মাস ডিসরাপশন অফ ডে টু ডে সিভিলিয়ান লাইফ, মানে যেটা মানে সিভিলিয়ান লাইফটাকে ডিস্টার্ব করে, কি পাওয়ার জেনারেটিং স্টেশনস, ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, সিওস ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, টেলিকমিউনিকেশন সেন্টার, এগুলো পড়বে কোথায়, এই যে আমাদের যে জিনিসগুলো আছে এগুলো পড়বে কিতে, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2। তা আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে অকুপেন্সি ক্যাটাগরি 3 বুঝলাম, এখান থেকে 2 বুঝলাম, এখান থেকে আমরা 4 বুঝলাম। তার মানে আমরা বুঝলাম কি, এর ভিতরে কিন্তু কোনোটাই রেসিডেন্ট বিল্ডিং গুলা ডিসকাশন আসে নাই। তার মানে আমাদের কি, আমরা বুঝলাম যে আমাদের রেসিডেন্ট বিল্ডিংটার টাইপ পড়বে 2-তে। ক্লিয়ার এটা? তাই আমরা এখান থেকে একটা জিনিস জেনে নিলাম, আমাদের বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি হলো 2। ওকে, তাহলে আমরা এই ডিসকাশন এখান থেকে ক্লোজ করি। আমরা কিন্তু এই এত ডিসকাশন করতেছি, আমরা ওইখানে অর্ডিনারি মোবাইল এস্টিম ফ্রেম কেন দিছি এইটার বিস্তারিত জানার জন্য। আমরা এখান থেকে ইতে চলে যাই। কারো কি ঘুমে চলে যাচ্ছে নাকি? আমরা এখান থেকে তাহলে আবার এখানে চলে যাই। আমরা এখান থেকে এইটা আমাদের কি, আচ্ছা এটা আমাদের আমরা বিস্তারিত ডিসকাশন করছি। আমরা চলে যাব ডিসকাশন, এখান থেকে চলে যাই। ওকে, আচ্ছা আমরা এখন চলে যাই সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, মানে এটাকে সংক্ষেপে এইচডিসি বলে। মানে আমাদের বিল্ডিংটা এই সাইড ক্লাস, আমাদের বিল্ডিংটার সাইড ক্লাস কত এবং এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোথায় পড়ছে, এইটা আমাদের জানতে হবে। যেমন এখানে অকুপেন্সি ক্যাটাগরি 1 আছে, 2 আছে, 3 আছে। তা আমরা বুঝলাম আমাদের বিল্ডিং এর ক্যাটাগরি কত, 2। তা আমরা প্রথমত আমরা বুঝলাম যে আমাদের সকল ডিসকাশন হবে এইটি দিয়া, এই ছকে দিয়া। কারণ যেহেতু এখানে যত বিস্তৃত যে আছে, এখানে অকুপেন্সি ক্যাটাগরি 1, 2 এবং 3 নিয়া, এটা বাদ, তাই না? কারণ এখানে আমাদের 4 এর কোনো অংশ নাই, আমরা ডিসকাশন করবো এটা নিয়া। এখন আমরা চলে আসি, এখানে কতগুলো জিনিস আছে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। এখন আমরা চলে যাই, আসলে আমরা চলে যাই যে আমাদের একটু সল্টেজ রিপোর্টে চলে যাই। প্রথমত চলে যাই আমাদের সল্টেজ রিপোর্টের লোকেশন কোথায়, বিসিসি বরিশাল। তাহলে আমরা চলে যাই, এখন আমরা চলে যাই আমরা কোন জোনে আছে এটা চলে যাই, ঠিক আছে? আমরা এখান থেকে এটা একটু বাড়াই দিই, 150% করে দিই। তা আমরা দেখি যে এখানে কিন্তু এই যে
এখানে 4টা মার্ক করা আছে, যেমন হলো এখানে এটা আমি একটু প্রত্যেকটা আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে যেমন এই যে সিসমিক জোন 1 2 3 4, ওকে, এখানে 1 সিসমিক জোন কোনটা? এখানে দেওয়া আছে সাউথ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী। সিসমিক ইন্টেন্সিটি লো, সিসমিক জোন কোএফিসিয়েন্ট 0.12। ওকে, তাহলে আমরা বুঝলাম আমাদের বিল্ডিংটা কোথায় পড়ছে, তার মানে সিসমিক জোন 1 এ, যেটা হলো কি সিসমিক ইন্টেন্সিটি হলো মৃদু, লো, একদম লো, মানে, এবং আমরা এটা একটু ডিসকাশন করিনি। 2 নম্বর সিসমিক জোন হলো লোয়ার সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং নোয়াখালী, ঢাকা, পাবনা, দিনাজপুর অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ওয়েস্টার্ন কর্নার ইনক্লুডিং সুন্দরবনস। এটা হলো মডারেট, মানে মৃদু ভূমিকম্প, তার জন্য সিসমিক জোন কোএফিসিয়েন্ট হলো 0.2। এরপরে আছে 3 নম্বর আপার সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রংপুর। এটা সিভিয়ার, মানে এটা কিন্তু তীব্র। এটা কি? এটা 0.28, এটা সিসমিক জোন 3 তে। 4 এ নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম, ভেরি সিভিয়ার। অর্থাৎ সিলেট, কুড়িগ্রাম এগুলোতে কিন্তু একদম মানে অনেক সবচেয়ে তীব্র মাত্রায় কিন্তু ভূমিকম্প রেঞ্জ। এজন্য ওইসব জায়গাতে কিন্তু বিল্ডিং করতে হলে অবশ্যই ওইখানে ক্যাটাগরি যে স্পেশাল মোমেন্ট ফ্রেম, যেটা ওইখানে আমরা 3 ধরনের আমরা মোমেন্ট ফ্রেম দেখে আসলাম না। স্পেশাল রেজিস্টিং মোমেন্ট ফ্রেম, যেটাকে সংক্ষেপে বলে এসএমআরএফ, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এরপর হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আইএমআরএফ, আর হলো ওএমআরএফ, যেটা হলো অর্ডিনারি মোমেন্ট ফ্রেম। এখন অর্ডিনারি মোমেন্ট ফ্রেম কোথায়, এটা আমরা ডিসকাশনের জন্যই এত কিছু ডিসকাশন করতেছি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কি, যে আমাদের এইতে আমাদের যেহেতু বরিশাল যেটা জোন 1 এর, এটা 0.12 না, আমরা এখান থেকে কি দেখে আসলাম, এই যে 0.12 কোথায়, বরিশাল। তার মানে কি আমাদের এইটা হলো কি বরিশাল, এই যে মার্ক করা আছে যেটা 0.12 যে এরিয়া নিয়ে দেওয়া আছে, এটা হলো 0.12 আমাদের সিসমিক জোন কোএফিসিয়েন্ট। আমরা তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এটা কোথায় আছে, বরিশালটা হলো সিসমিক জোন 1 এ, যার কোএফিসিয়েন্ট হলো 0.12, যেটা সিসমিক ইন্টেন্সিটি হলো লো, সেটা আমরা এখান থেকে পাবো। এই বরিশালে 0.12 প্রত্যেকটা জেলায় দেওয়া আছে, ঠিক আছে, 0.12। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা এই ডিসকাশন ক্লোজ করি। তাহলে আমরা এত ডিসকাশন কেন করলাম, এই জন্য যে তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা আছি কোথায়, এই জোন 1 এ। ওকে, তাহলে আমরা ডিসকাশন করব এই কলাম নিয়ে, তাই না? আমরা তাহলে এই কলামে এখন আমরা আসি যে আমাদের এই কলামের ভিতরে আমাদের থার্ড ক্লাস কি, আমরা আমাদের যে বিল্ডিংটা আছে এইটা আমরা সয়েল টেস্ট রিপোর্ট দেখে আমরা দেখব এইটা থার্ড ক্লাস কোন ক্যাটাগরিতে পড়ছে, ঠিক আছে। এই জন্য আমরা চলে যাব কোথায়, আমরা আরেকটা ডিসকাশন চলে যাব। এই যে আমরা এখানে চলে যাই, ঠিক আছে, এখানে আমরা আসি, এটা না, আচ্ছা, এই যে আমরা কিন্তু ওই যে বিএনপিসি তে অকুপেন্সি ইম্পর্টেন্স I1 কেন দিছি, এই যে আমি এটার ওই যে আমরা অকুপেন্সি ক্যাটাগরি আমাদের কোনটা ছিল 1, ওই জন্য কিন্তু ইম্পর্টেন্স ফ্যাক্টর আমি এই যে I=1 দিছি। এই যে আমি এগুলো কিন্তু তোমাদের জন্যই আমি বের করে রাখছি যে I=1। এটা বোঝা গেছে কেন 1 দিছি? যদি আমাদের 3 হইতো তাহলে কিন্তু 1.25 হইতো। তাহলে এই ডিসকাশন আমাদের ক্লোজ। তা আমরা যাচ্ছি, এরপরে যাচ্ছি হলো এইটা আমাদের এটা লাগবে একটু পরে, আমরা আসবো হলো এখানে আমাদের বেসিক লোড কম্বিনেশন, আমাদের রিভিউ, ক্লাসটা মানে করা হয় না।
আচ্ছা, ওটা আমি বুঝাচ্ছি। ওটা হলো আমরা যেহেতু এটা আমাদের আমরা কোথায় গেছিলাম, এখানে, তাই না? আচ্ছা, এইখানে হলো আমাদের বুঝতে হবে, যেমন এখানে একটু আমি তাহলে এখান থেকে বুঝাই দিই যে এখানে এসএ আছে, এসবি আছে, এসসি আছে, এসডি আছে, ঠিক আছে? এইটা হলো এটা কোডটা আমি এখানে হলো আমাদের আমাদের যে সল্টেজ রিপোর্ট থেকে দেখতে হবে, যদি আমি একটু এটা মুখে বলে দিই, হ্যাঁ, যদি আমাদের এসপিডি ভ্যালু যদি আমাদের গ্রেটার দ্যান 50 হয়, ঠিক আছে, গ্রেটার দ্যান যদি 50 হয়, এসপিডি গ্রেটার দ্যান 50 না, হ্যাঁ, এসপিডি গ্রেটার দ্যান 50, এটা আচ্ছা, এই যে এসএ সাইড ক্লাস এসএ যেটা, হ্যাঁ, এসএটা হলো যেখানে মূলত রক মানে রক পাথর যেটা আছে, স্টোন মাটির নিচে যে সমস্ত জায়গাতে পাথর আছে, হ্যাঁ, একটু শুরু করে দিই। আচ্ছা, মানে এসএ সাইড ক্লাস মানে এসএ দিয়া বোঝাচ্ছে যে আমাদের সয়েলটা কি টাইপের, আমাদের কি তোমাদের ঘুমাচ্ছ নাকি? এসএটা হলো, দেখো এটা একটু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো, এসএটা হলো আমাদের সাইডে যে সমস্ত মাটির নিচে আমরা সয়েল টেস্ট করে দেখব যে রক বা স্টোন যেটা মূলত বাংলাদেশে নাই, সেটা টাইপ পড়বে হলো এসএ সাইড ক্লাসের ভিতরে, ক্লিয়ার? এরপর আসি এসবি যদি আমাদের গ্রেটার দ্যান 50 এসপিডি হয়, ইজ ইকুয়াল টু এসপিটি, যদি গ্রেটার দ্যান 50 হয়, যদি এসপিটি ভ্যালু যদি গ্রেটার দ্যান 50 হয়, সেটা পড়বে এসবি সাইড ক্লাস এসবি, যেটার মাটির ক্রাইটেরিয়া যে মাটিটা মূলত বাংলাদেশের কিছু অঞ্চল ভেদে আছে, সবখানেতে অ্যাভেলেবেল না, ঠিক আছে? এরপর আমরা আসি এসপিটি ভ্যালু যদি আমাদের 15 থেকে আমাদের 50 হয়, যেটার মাটিটাই মূলত বাংলাদেশে অ্যাভেলেবেল সব জায়গাতেই, আমরা যেগুলো যে এসপিটি করি, সল্ট টেস্ট করি, এগুলো ভ্যালু কত বারে কমে মোটামুটি কিন্তু এর ভিতরেই 15 থেকে 50 এর ভিতরেই। তার মানে বাংলাদেশে কিন্তু এসসি ক্যাটাগরির হলো ইসের পরিমাণটা বেশি, এসসি ক্যাটাগরির মাটিটাই বেশি। তার মানে আমরা এখান থেকে, আর এসডি কোনটা, এসডি হলো আমাদের যদি এসপিটি যদি লেস দ্যান 15 হয়, এইটা হবে এসডি ক্যাটাগরি। আবার এসি, এস1, এস2 এটা হবে একদম যেটা মানে কোনো ভ্যালুই নেই, সেটা তো বিল্ডিং করা যাবে না, বিল্ডিং করতে হলে মাটি উঠাইয়া সয়েল ইমপ্রুভমেন্ট করে তারপর মাটি করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা এই ডিসকাশন দিয়ে কি বুঝলাম, যে তাহলে আমাদের ক্যাটাগরি পড়ছে কোনটা, তাহলে এসসি না, আমাদের ক্যাটাগরি পড়ছে হলো এসসি। তার মানে এসসি, এবং সেটা জোন কোথায় পাইছি, জোন 1 এ, এবং সেটা মানে আমরা কি এখানে সাইড ক্লাস, আমরা এখানে এসডিসি ক্যাটাগরি কোনটা বলতে পারি, এসডিসি কি বলতে পারি, পিবি, ক্লিয়ার জিনিসটা? তার মানে আমরা এই ডিসকাশন এতগুলো কেন করলাম, যে আমাদের এখানে যেহেতু বিয়ারিং ক্যাপাসিটি আমাদের এভারেজ, এটা আমাদের আবার আমরা বের করে নিই, এই যে আমরা এখান থেকে আমরা যাই, এই যে আমাদের ওই যে এসপিডি ভ্যালু সল্ট টেস্ট থেকে আমাদের এভারেজ সল্ট টেস্ট থেকে বের করে নিতে হবে, ওই জন্য আমি এখান থেকে সল্ট টেস্টটা বের করছিলাম যে আমাদের এসপিডি কত, তাহলে দেখি, তাহলে আমাদের এটি কিন্তু এইখানে সল্ট টেস্টটাই কিন্তু এটা, হ্যাঁ, যাও না হোয়াটসঅ্যাপে মাথা হ্যাং হয়ে গেছে সবাই, ওকে দিয়ে দেয় না, ওকে দিয়ে দাও, পরে করবো না। কথা বলি, ওই যে একটা এই বিল্ডিং এর ঢালাই যে বালি যেটা পরিষ্কার পায়, মানে ভালো, ওটা জামা খুব চিকন,
মানে এই প্লাস্টারের বালি যদি 18 এটা 20 এরকম আর কি মোটা বন্ধু। এছাড়া একটা পাওয়া যায় কাউচি, এটা একটু মোটা দানা, আমি কোনটা ব্যবহার করতে কাউচি বলতে কি মানে ওইটার ভিতরে আসলে কোনো মানে মূলত বালুটের ভিতরে আমার অর্গানিক যে মানে যে প্রাকৃতিক জৈব পদার্থগুলো না থাকলেই হয়। কালো লাল, বাট ওইটা কালোটা কি মাটির জন্য কালো নাকি এমনিতেই কালো? মাটির জন্য কালো তো নেওয়া যাবে না, কালচে হবে না। তাহলে এই জন্য বোঝার জন্য তুমি করো একটু মানে কিছু ধোও, মানে মাটি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে যখন কাদার পরিমাণ কেমন বেরোয়, তাহলে গ্লাস নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাক। ঠিক আছে, আচ্ছা আমরা ডিসকাশনে এতগুলো ডিসকাশন করতেছি। আমি আমার সাইডটা ধুই দেখি কালার, এই আমার এই সাইডটা কালারটা ময়লা বেশি থাকে। আমরা এতগুলো ডিসকাশন করতেছি কি জন্য? আমরা এই যে সাইড ক্লাস আমরা পাইলাম কি, কারণ আমরা মোটামুটি এই দিয়ে ডিসকাশন দিয়ে বুঝলাম যে আমাদের এই সাইড ক্লাস কি এসিটাও আবার এখান থেকে আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে বের করে নিতে হবে? আমাদের এখান থেকে এসপিডি ভ্যালু আছে না, দেখতে যাচ্ছি। আমরা একটাই ক্যালকুলেশন করি, যেহেতু 60 ফিট আছে, যদিও বিএনবিজি 2020 অনুযায়ী কিন্তু মিনিমাম 100 ফিট পর্যন্ত সয়েলের এসপিডি ভ্যালু নিতে হবে, ক্রাইটেরিয়া নিতে হবে। এটা বিএনবিজি 2020 অনুযায়ী এটাই মানে শর্ত। ঠিক আছে, তা আমরা একটা জিনিস একটু ফিল আপ করে দেখি আমাদের এভারেজ এসপিডি কত আসে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি যে আমাদের কত আছে। প্রথম আমরা দেখি কত, 2 7 11 7 17 20 23 29 24 আর 30। তাহলে আমরা এখানে কিন্তু এভারেজ এসপিডি পাইছি কত? এটা কিন্তু অবস্থা ভালো না হয় একদম। এটা কিন্তু এভারেজ এসপিডি পাইছি আমরা মাত্র 14.5। এবার ধরে নিলাম 15 আর কি। ঠিক আছে, যদিও এটা কিন্তু পর্যায়ের এইচডির ভিতরে, এই যে আমরা এখান থেকে দেখলাম না, এটা কিন্তু পর্যায় 15 নিচে হলে সেটা পড়বে এইচডি সি ক্যাটাগরিতে, মানে যেখানে সল্ট ইফেক্ট আসলে অনেক বেশি আছে। যাই আমরা এসসি ধরে নিলাম, 14.5 টা 15 ধরে নিলাম, যে 15 থেকে 50 যে ক্যাটাগরি আছে এইটার ভিতরে এইটা, হ্যাঁ এই যে এসসির ভিতরে নিলাম। তো আমরা এখন চলে যাই পরবর্তী ডিসকাশনে। আমরা এখান থেকে ডিসকাশন করছি, আমি এটাও আমাদের ডিসকাশন শেষ। আচ্ছা, এখন আমরা চলে যাই এই যে, হ্যাঁ তা আমরা এত কিছু কেন দেখতেছি যে আমাদের এই যে সাইড কোএফিসিয়েন্ট এফএ এবং পার ডিফারেন্স সিসমিক, এগুলো আমরা এই যে এখানে যে ভ্যালুগুলো আছে, এই যে এফএ আছে এফবি আছে, এগুলো কত নেব এগুলো জানার জন্য আমি একটু এই জন্য আগে বেরিয়ে যাচ্ছি। যেমন আমরা পাইছি কি, আমাদের এই যে একটু এখান থেকে যাই, রাইট বাটন করে তাহলে এডিট করা যাবে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা পাইছি কি, আমাদের সল্ট টাইপ কোনটা এসসি না, আর আমাদের জোন 1 না আমাদের, তার মানে এই যে এই এখান থেকে আমাদের এই এফবির মানটা নিতে হবে। এফবির মান আমাদের 1.15, ওকে। আর আমরা যে এখানে এফবি আছে, এই এফবি এর মানটা হলো টাইপ এসসি 1.725, যেহেতু জোন আমরা 1 এ, ওকে। এখানে এস1 আছে, এস1 এ জোন 1 এর জন্য 0.3, জোন 1 এর জন্য 0.12। ক্লিয়ার জিনিসটা? যেটা আমি এই যে এখান থেকে আমি এই যে অলরেডি বসাই রাখছি, এই যে আমি এই যে এই এফবি 1.15, এফবি 1.725, আর আমাদের এস1 0.3, 0.12। ঠিক আছে, আর আমরা এই 33 পাইছি না, ওএমআর বলে কোনটাকে, কারণ বি যেটা আমাদের ওখানে সার্টিফিকেট যেটা বি, সেটা হলো এখানে আমরা সার্টিফিকেট পাইছি না, আমাদের এটা এই যে টাইপ বি না, এই বিটা হলো এটা হবে OMRF, মানে অর্ডিনারি মোমেন্ট রেজিস্ট্রিং ফ্রেম। এটা এই ক্যাটাগরিতে এইটা ডিজাইন করতে হবে OMRF দিয়া। যদি এসবি হইতো এসবি ক্যাটাগরি, সেটা স্পেশাল মোমেন্ট, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তো আমি একটু যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমাদের আমরা ওই সময় তাহলে এই যে যেটা ডিসকাশন পাইছি আর ওমেগা, এটা কোথায় আমরা পাইছিলাম? এই যে এখান থেকে
এই যে আমরা এখান থেকে দেখাছিলাম না আমাদের এই যে ভ্যালুটা অর্ডিনারি রিইনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম, যেটা হলো ওমেগা, হলো এটা হলো আর এর ভ্যালু, এটা হলো ওমেগার ভ্যালু, এটা হলো ইসের ভ্যালু, এই যে আমাদের এই যে সিডির ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমাদের এখান থেকে 3 RI, তাই না? আমরা এটা পরবর্তীতে শুধু এটা হুবহু লিখে দেবো, কারণ আমরা একটু ডিসকাশন গেলাম কেন 3 RI। আর যেহেতু অকুপেন্সি ক্যাটাগরি আমাদের 2 জন্য আমাদের আই এর ভ্যালু কত 1, আর আমরা এই যে এখানে S1 আছে, S1 ভ্যালু, এই যে আমাদের SS এর ভ্যালু আমরা পাইছি না, এই যে কেবল দেখালাম, এই যে 0.3 0.12 এইটা আমরা বসাই দিই, এইটাই আমি এই যে 0.3 0.12 এটা বসাইছি, এটা আমরা বসাই 0.3 0.12, তাই না? এই যে 0.3 0.12 আর 2 হলো 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড কেন? আচ্ছা, সকল ক্যাটাগরির জন্য এটা 2 সেকেন্ড, এটা মনে হয় এটা আনা নাই, যাই হোক এটাও 2 সেকেন্ড। এই যে আমরা এই যে লং টার্ম ট্রানজিশন, এটা তো আনছিলাম আমরা, ঠিক আছে? এই যে আমাদের এই যে আমরা 6টা পাইছি কি এসসি না, এখানে এই যে এসসির জন্য এই যেটা আর কি এই যে আমাদের টিডিএস যেটা এই যে 6টা এই যে 2 সেকেন্ড, হ্যাঁ এখানে কিন্তু ভ্যালুটা হলো টির ভ্যালু, এই যে আমরা এখান থেকে যাচ্ছি, এই যে এখানে কিসের ভ্যালু, এই যে লং টার্ম ট্রানজিশন পিরিয়ড, এখানে এই লিস্টের ভিতরে ট্রানজিশন পিরিয়ড হলো এইটাই, যে ট্রানজিশন পিরিয়ড এই যে 2 সেকেন্ড, ঠিক আছে? এসসি 2 সেকেন্ড, তারা এখানে পাইলাম কত 2 সেকেন্ড, ক্লিয়ার? এখন সাইড ক্লাস পাইছি কত আমরা, এখানে সাইড ক্লাস হলো আমরা এই এফ দিয়া, আমরা এখানে সাইড ক্লাস এফ মানে হলো ইউজার ডিফাইন, আমরা ডিফাইন করে বসাই দেবো। সাইড ক্লাস এফ মানে হলো আমরা যেটা এই যে সাইড ক্লাস, যদি আমি সাইড ক্লাস বি দিই এখানে কিন্তু এর কোনো কারেকশন হবে না, আমরা যেহেতু এটা ম্যানুয়ালি বসাই দেবো এই জন্য এফ দিতে হবে, এফ মানে এটা ইউজার ডিফাইন। তাহলে সাইড কোএফিসিয়েন্ট এফ এ আমরা কত পেয়েছি, আমরা কেবল দেখলাম না এফ এ কত পেয়েছি আমরা, এই যে আমরা এফ এ আমরা এসসির জন্য 1.1 পেয়েছি না, আর এটি কত পেয়েছি 1.725, যেটা আমরা এখানে আমি লিখে দিয়েছি। তার মানে আমরা এখানে এফ এর ভ্যালু কত 1.15 আর এটা 1.725, ঠিক আছে? এটা অটো ক্যালকুলেশন হয়ে যাবে, কেন যে এফ এ ইন্টু এস এস, এইটা 0.30 1.15 গুণ দিলে এইটা হয়। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পুরো ডিসকাশন আমরা কি দেখালাম, এই দিয়ে আমাদের এক্সিকিউশন সিলেক্ট করে দিলাম, ইউজার ডিফাইন টাইম কিভাবে, টাইম পিরিয়ড কিভাবে বের করে দেয় সেটা দেখাই দিলাম। এখান থেকে বেস থেকে যেহেতু স্টার টপ পর্যন্ত আমাদের উইন্ডো আর্থকোয়ার্ক ইফেক্ট আসবে, তাই আমরা সিলেক্ট করে দিলাম। মোটিভেশন ফ্যাক্টর অর্ডিনারি মোমেন্ট ফ্রেমের জন্য 3 ওমেগা 3 আর সিডি ভ্যালু RI, আর এই অকুপেন্সি ক্যাটাগরি আমাদের যেহেতু 2 এর জন্য 1, আর আমাদের এখানে যেহেতু আমাদের এসসি আমাদের সাইড ক্লাস, এসসির জন্য এসএস এর ভ্যালু 0.30, S1 0.12, টাইম পিরিয়ড আমাদের এসসি ক্যাটাগরির জন্য, এসসি ক্যাটাগরি আমরা কোন দিয়ে বুঝলাম এসপিডি ভ্যালু, যেখানে আমাদের যদি এই যে আমাদের এসপিডি ভ্যালু মানে আমাদের যেরকম আছে সেরকম আর কি আমরা যেটা বুঝতে পারলাম যে এইচডি কাকে বলে, এইচবি কাকে বলে, 15 থেকে 50 হলো এসসি। এই এসসি ক্যাটাগরির সবটাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল, ঠিক আছে? এভারেজ এসপিডি ভ্যালু যদি 15 থেকে 50 হয় সেটা হলো এসসি ক্যাটাগরি পড়বে। এসসির জন্য ট্রানজিশন পিরিয়ড 2, আর সাইড কোএফিসিয়েন্ট এফ এ 1.15 1.725, আর এটা অটোমেটিক চেঞ্জ হবে। এই আমাদের এই ডাটাগুলোই বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের বিএনবিসি ইটাফ সিস্টেমে আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে আমি তো লেকচার দিই, আমি তো জানি যে আমি যখন আমার বিল্ডিংটা আমি যখন কংক্রিট বিম মানে যদি কলাম বিম আরসিসি কলাম বিম মানে হলো
আর যদি এটা নর্মাল যদি এসটি ক্যাটাগরি হয় এবং যদি জোন 1 এ হয়, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোতে আমি বরিশালটা জানি যে আমার ওএমআর বিল্ডিং হবে। আমি জানি এই মোটিভেশন ফ্যাক্টরগুলো 3 3 RI, এগুলো তো আমি জাস্ট মানে আমার যেগুলো জানি বা আমার যে এই যে আমি যে এক্সেল শিট বানাই রাখছি, এখান থেকে আমি এসপিডি দিয়ে ধূপধাপ করে দিয়ে আমরা ধূপধাপ করে আমরা এখান থেকে শুধু বসাই দেবো, এখান থেকে ওকে যাব। এখান থেকে ইকোয়াইডে আর্থকোয়ার্ক আমি এক্সট্রা মডিফাই করছি, আর্থকোয়ার্ক ওয়াইটা মডিফাই করি, এখান থেকে মডিফাই যাওয়ার পরে এখান থেকে শুধুমাত্র এক্সট্রা আমি উঠাই দেবো। ওকে, আমরা এখান থেকে তাহলে এখান থেকে শুধু ওয়াই ডিরেকশনটা আমরা রাখলাম, কারণ আমরা যখন এই যে উইন্ডফোর্স যখন অ্যাপ্লাই করবো তখন আমরা সবগুলোই দেবো। তো এখান থেকে সবাই মুখস্থ বলো, টাইম পিরিয়ড কত পাইছি? 0.0605 না, এই যেখান থেকে যাই 0.6087 6087, এটা তো আছে। এখানে কত পাইছি? 3, এটা 3। এই যে এখন আমরা দ্রুত হচ্ছে না, এখান থেকে 1, আমরা এখান থেকে কত পাইছি এটা বলো? হলো 0.3.12 0.3.12, টাইম পিরিয়ড 2 সেকেন্ড, 60 প্লাস এফ এই অন্য দিলে আর ই হবে না। এটা 1.15 1.725, এটা ওই যে এটা ক্যালকুলেশন হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু আর্থকোয়ার্কের লোড মডিফাই হয়ে গেছে, আর্থকোয়ার্কের লোড। ওকে, ইজ ইট ক্লিয়ার? স্যার আমরা এখান থেকে আমরা আমাদের এই পর্যায়ে কি করলাম, আমরা আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী ইটাপসে ASC 70 যেটা, এটাকে মডিফাই করে আমরা আর্থকোয়ার্কের জন্য যতগুলো ডিসক্রিপশন দরকার, যতগুলো মানে বিস্তারিত বলা দরকার সেগুলো আমরা বললাম। আরো তোমরা যারা বিএনবিসি 2020 আরো ডিটেলস আলোচনা করবা, আমার এই ডাটাগুলো দেওয়ার জন্য যা দরকার ডিসকাশন করলাম, এরপর আমি এক্স এবং ওয়াই ডিরেকশন অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আমরা এখান থেকে সেভ দিয়া আমরা এই লেকচার থেকে একটু বেরোই আসি, কারণ লেকচার অনেক বড় হয়ে যাবে।